তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর যে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার রয়েছে 2026-এর, সেখান থেকে আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের যে 5 নম্বর দাগের যে পাটিগণিতের যে দুটো অঙ্ক থাকে, অর্থাৎ 5 নম্বরের পাটিগণিতের যে দুটো অঙ্ক থাকে, সেই দুটো অঙ্কের মধ্যে যে কোনো একটা কথা, সেই অঙ্কগুলো আজকের আমি তোমাদের করাবো। এর আগের আমি 14 থেকে 15টা ভিডিওতে আমি তোমাদের যে 14 দাগের মানে তোমাদের অঙ্কের যে 14 দাগের যে পরিমিতির যে বড় প্রশ্নগুলো 3টে করে অঙ্ক থাকে, যেটা সেখান থেকে আমি কিন্তু তোমাদের 14টা পেজ করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো তোমাদের 5 নম্বর দাগের পাটিগণিতের যে দুটো করে অঙ্ক থাকে, ঠিক আছে। তো প্রথমে আমি করাবো তোমাদের পেজ নাম্বার হচ্ছে 18, ঠিক আছে। 18 পেজে 1 নম্বর দাগে কোনো নির্দিষ্ট আসলের ক্ষেত্রে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 129 টাকা 129.50 টাকা। যদি উভয় বার্ষিক শতকরা সুদের হার 9% হয় তবে আসলের পরিমাণ কত হবে? আচ্ছা, তোমাদের একটু বলে দিই, এই অঙ্কটা না একটু ভুল আছে। কি ভুল আছে? প্রথম তো এখানে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে না, উল্টো হবে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হবে, নাহলে কিন্তু মাইনাসে চলে আসবে। আর একটা ভুল কি আছে বলো তো, এখানে 129 টাকা 50 পয়সা হলে অঙ্কটা কিন্তু মিলবে না, 129 টাকা 60 পয়সা হবে। দেখবে তোমাদের বইতে কিন্তু এই অঙ্কটা আছে, তো অঙ্কটা এখানে না ভুল দিয়েছে, আবার উত্তরটা কিন্তু ঠিক দিয়েছে। তো এটা হবে তোমার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হবে না, ওটা হবে তোমরা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, আর এটা হবে 129 টাকা 60 পয়সা, ঠিক আছে। আমি সেই হিসাবে কিন্তু করছি, নাহলে কিন্তু অঙ্কটা মিলবে না, ঠিক আছে। একদম সহজ। কি কি দিয়েছে? দুটো বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের দুজনের পার্থক্য মানে দুজনের ডিফারেন্স, দুজনের ডিফারেন্স হচ্ছে কত টাকা? 129 টাকা। তার মানে কি দুজনের বিয়োগফল, দুটো সুদের বিয়োগফল কত দিয়েছে? 129 টাকা 60 পয়সা, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি বের করে নেবো? যেটা ইচ্ছা বের করতে পারো, চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ। আমি প্রথমে সরল সুদ বের করে নিচ্ছি, ঠিক আছে। সরল সুদ মনে করে দেখো তোমরা, আবার দুই কোষে দেখি, দুইতে মনে করে দেখো কি ছিল সরল সুদের ফর্মুলা? সরল সুদ, তাই তো, অর্থাৎ আই। সরল সুদ, সরল সুদের ফর্মুলা কি ছিল মনে করে দেখো, পি আর টি ডিভাইডেড বাই 100, অর্থাৎ আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100, তাই তো না? পি আর গুণ টি ডিভাইডেড বাই 100, এইটা ছিল ফর্মুলা, তাই তো। তাহলে সরল সুদ কত দাঁড়াচ্ছে? পি মানে, আচ্ছা এখানে ধরে নিলাম আমি আসলটা, এখানে ধরা হয়নি, ধরি আসল, ধরি আসল চেয়েছি যেহেতু, ধরি আসল এক্স টাকা, এই সরি পি টাকা, ধরি আসল পি টাকা, ঠিক আছে। সেই বুঝে করি। তাহলে আসল এখানে দেয়নি, পি ইন্টু আর এখানে কত? আর দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে 9%, অর্থাৎ 9। সময় কত দেওয়া আছে? সময় অঙ্কের মধ্যে দেখো দেওয়া আছে 2 বছর, তাহলে বসাই 2 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? দুজনের কাছে 9 দুগুণে 18, কাটাকুটি করার দরকার নেই, কাটাকুটি হচ্ছে দরকার নেই। 18 পি বাই এই অবধি রেখে দাও, 18 পি বাই 10 টাকা, এটা রেখে দাও, ঠিক আছে। তাহলে তোমার কি বেরালো? সরল সুদ বেরালো, তাই তো। এবার আমি কি বের করবো? চক্রবৃদ্ধি সুদ। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, দেখবে আমি আমার চ্যানেলে সরল সুদের চ্যাপ্টার আর চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারে অঙ্ক করে দিয়েছি। যদি তোমাদের বুঝতে হবে, সেখান থেকে পুরো চ্যাপ্টারটাকে দেখে নেবে, দেখে তারপর এই অঙ্কগুলো করবে, ঠিক আছে। এইবার আমি কি করব? চক্রবৃদ্ধি সুদ, তাই তো। তাহলে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি না? সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটাকে বিয়োগ করলেই মানে সুদ আসল, সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল, টোটাল সুদ আসল বেরায়। সুদ আসলের ফর্মুলা কি মানে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? পি 1 প্লাস আর বাই 100 এন, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ আসলের ফর্মুলা, মানে চক্রবৃদ্ধি সুদের সুদ আসলের ফর্মুলা হচ্ছে এইটা, তাই তো। আর তাহলে সুদ আসল সহ এত টাকা, তাহলে শুধু সুদ কত? তার থেকে আমি আসলটাকে বাদ দিয়ে দেবো, আসলটাকে বাদ দিয়ে, অর্থাৎ পি বাদ দিয়ে দেবো, ব্যাস করি। তাহলে পি মানে তো পি ধরেছিলাম আমি, তাহলে পি 1 প্লাস আর মানে এখানে কত? আর মানে এখানে তো 9 দিয়েছে, ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এন মানে কত? এন মানে হচ্ছে তোমার সময়, আমরা জানি এন মানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সময়, এন মানে কত? 2 বছর, ঠিক আছে, মাইনাস পি হলো, করো। তাহলে কি করবে? এটার মানে এটা কত? পি, এটার মানে হচ্ছে তোমার যোগ করে ডাইরেক্ট করব, কত হচ্ছে? 109 বাই 100 যোগ করলে এটা হয়, তোমরা সবাই জানো, মাইনাস পি, তাই তো। তাহলে পি ইন্টু এটাকে ভাঙলে কত হয়? 3 দুবার হচ্ছে, 109 বাই 100 ইন্টু 109 বাই 100 মাইনাস
পি। ঠিক আছে, আমি কি করবো এবার এই দুটোকে গুণ করব। 109 গুণ 109 কত হচ্ছে দেখি, 109 গুণ 109, 9 নং 81, 9 0 0, তাহলে 8 নেমে গেল, 9 কে 9, 9 0 0, 9 0 7 0 9, 9 কে 9, 109 হবে। তাহলে 1 8 9 9 18 8, হাতে রইল 1 0 1 1 1 11,881। তাহলে কত বেরালো দেখো, 11,881 পি ডিভাইডেড বাই 100 মাইনাস পি। ঠিক আছে, পি। তাহলে এবার কি করবো, এদের দুজনের লসাগু করব। লসাগু কত হচ্ছে, 100 লসাগু হলো। তাহলে কি হয়ে যাবে, 100 যদি লসাগু হয়, সরি 100 কেন, এটা ভুল করেছি, সরি 100 কেন হচ্ছে, এখানে 10,000 হবে। ঠিক আছে, 10,000 হবে, তাহলে লসাগু হচ্ছে 10,000। ঠিক আছে, তাহলে এটা তো যা আছে তাই 10,000ই বসে যাবে, 11,000ই পুরোটা বসে যাবে। এত পি মাইনাস এটা নিচে কিছু নেই মানে কত, 1 আছে, তাহলে 1 কত দিয়ে মিলে 10,000 দিয়ে, 10,000কে 1 দিয়ে ভাগ করলে 10,000ই হয়, তাহলে তার সঙ্গে আবার পিটা গুণ হবে, তাহলে 10,000 পি। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, বিয়োগ করলে দেখো দাঁড়াচ্ছে 11,000 থেকে 10,000 বিয়োগ গেলে তাহলে 1,881, 1,881 পি ডিভাইডেড বাই 10,000 টাকা। ঠিক আছে, এতটা বেরালো। তাহলে কি বেরালো, সরল সুদ বেরালো। ভালো করে লক্ষ্য করে দাও কি কি বেরালো, তাহলে দেখো অঙ্কের মধ্যে সরল সুদ বেরালো আমার 18 পি বাই 10 টাকা। সরি এই জায়গাটা তো ভুল করেছি, সরি আমি এই জায়গাটা খেয়াল করিনি। 18 পি বাই 100 টাকা। ঠিক আছে, 18 পি বাই 100 টাকা এটা বেরালো। আর চক্রবৃদ্ধি সুদ কত বেরালো দেখো, 1,881 পি ডিভাইডেড বাই 10,000। আমি কোনো কিছু কাটাকুটি করিনি, আমি লাস্টে করবো। এবার কি বলেছে অঙ্কের মধ্যে, কি বলেছে ভালো করে মন দিয়ে শোনো। বলেছে যে সরল সুদ, আমি বললাম উল্টো হবে এটা, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, অর্থাৎ সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদকে বিয়োগ করলে বিয়োগফল হয় 129.50 হবে না, ওটা বললাম 60 হবে। ঠিক আছে, তাহলে আমি আগে তাহলে শর্ত বলে দিয়েছে একদম, তাহলে আমি করি শর্তানুসারে। কি বলেছে অঙ্কের মধ্যে, আমি এটা মুছলাম। কি বলেছে তাহলে অঙ্কের মধ্যে দেখো, শর্তানুসারে আমি যদি করে থাকি, কি বলেছে অঙ্কের মধ্যে ভালো করে দেখো। বলেছে যে চক্রবৃদ্ধি সুদ, মানে চক্রবৃদ্ধি সুদ কোনটা, শর্তানুসারে। বলেছে চক্রবৃদ্ধি সুদ মানে 1,881 পি, চক্রবৃদ্ধি সুদ 10,000 বিয়োগ চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করলে, সরল সুদ বিয়োগ করলে কত আছে 100। চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করলে তাদের বিয়োগফল কত হয়, 129.60। ঠিক আছে, ওখানে কিন্তু ভুল আছে, 129.60 টাকা কিন্তু বেরালো, এটা বলে দিয়েছে। ঠিক আছে, একদম সহজ। তাহলে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, আমি প্রথমে দুটো সুদ বের করলাম, এবার দুটো সুদের বিয়োগফল, পার্থক্য মানে দুটো সুদের বিয়োগফল, তাহলে করলাম বিয়োগফল দিয়ে দিয়েছে। তাহলে আমি এবার ক্যালকুলেট করি, এদের দুজনের লসাগু কত হচ্ছে দেখো, এদের দুজনের লসাগু 10,000। ঠিক আছে, তাহলে 10,000 মানে এটা যা আছে তাই বসবে। ঠিক আছে, এখানে কত বসবে 100, তাহলে 10,000কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, 10,000কে তুমি যদি 10,000 আছে কত দিয়ে ভাগ করতে হবে 100 দিয়ে, তাহলে 0 0 0 0 কাটা থাকলে 100, এই 100টা উপরের সাথে গুণ করলে কত হচ্ছে 1,800 পি, তাই তো, এখানে যা আছে তাই পড়ে থাকবে 129 টাকা 60 পয়সা। ঠিক আছে, তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে, 1,881 থেকে 1,800 বিয়োগ করলে 81 হবে। ঠিক আছে, তাহলে 81 পি ডিভাইডেড বাই 10,000, ঠিক আছে, ইজিক্যাল টু 129 টাকা 60 পয়সা হলো। ঠিক আছে, চলো নেক্সট। এবার কি করব, ক্রস গুণ করব আমি। 81 পি, 81 পিটাকে এদিকে রাখবো, সমান সমান 10,000 টাকা ওদিকে গুণ করবে না, রেখে দাও, পয়েন্ট গুণ 10,000। ঠিক আছে, তাহলে পিটাকে বাঁ দিকে রাখো, 81 এর মধ্যে গুণ সম্পর্ক, ওদিক চলে ভাগ মানে নিচে চলে যাবে, তাহলে 129.60 গুণ 10,000 ডিভাইডেড বাই 81, পয়েন্ট তুললে দুটো শূন্য বসবে। ঠিক আছে, এবার আমি কাটাকুটি করি, তাহলে 0 0 কাটা, 0
শূন্য কাটা। ঠিক আছে, এবার তুমি যত দিয়ে কাটতে পারো, 3 দিয়ে কাটতে পারো বা 9 দিয়ে কাটতে পারো, যেটা ইচ্ছা। আমি 9 দিয়ে কাটছি, তাড়াতাড়ি হবে। 9 নং 81, এটা 9 দিয়ে কাটলে 9 একে 9, 10 11 12, 3 4 নং 36, 36 37 38 3 4 নং 36, শূন্য নেমে গেল। ঠিক আছে, আবার 9 দিয়ে কাটো, 9 একে 9, 9 দিয়ে 9 একে 9, 10 11 12 13 14, 6 নং 54, 60। তাহলে পি ইজিক্যাল টু কত বেরালো দেখো, 16,000, একটা দুটো তিনটে শূন্য, এত টাকা। তার মানে কত দাঁড়ালো, আসল ইকুয়াল টু কি বলেছে, অ্যান্সার কি চেয়েছে দেখো, তবে আসলের পরিমাণ কত। সুতরাং তবে আসলের পরিমাণ কত টাকা হচ্ছে, 16,000 টাকা। তবে আসলের পরিমাণ কত বেড়েছে দেখো, 16,000 টাকা। কি বললাম বুঝতে পারছো, একদম সহজ অঙ্ক। চলো তুলে নাও। তো এরপরে আমি 2 নম্বর অঙ্কটা করাবো। কি বলেছে দেখো, রাহুল প্রকাশ যথাক্রমে 3,000 ও 5,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেছে। রাহুল এবং প্রকাশ একটা ব্যবসা শুরু করেছে, যারা রাহুল ঢেলেছে টাকা 3,000 টাকা আর প্রকাশ ঢেলেছে 5,000 টাকা। ঠিক আছে, এবার বলেছে দেখো 6 মাস পর ব্যবসায় আরো টাকার প্রয়োজন হতে, কি বললাম, 6 মাস পর ব্যবসায় টাকার প্রয়োজন হতে পারে, বা কারোর দরকার হতে টাকা তুলে নিতে পারে, বা কারো টাকা ঢালতে পারে। 6 মাস পর রাহুল আরো 4,000 টাকা ব্যবসায় লগ্নি করেছে, আরো 6,000 টাকা ব্যবসায় ঢেলেছে, প্রয়োজন পড়েছে হয়তো। কিন্তু প্রকাশ আবার 1,000 টাকা সেখান থেকে তুলে নিয়েছে, প্রকাশ 1,000 টাকা তুলে নিয়েছে। ঠিক আছে, ওই সময় বছরের শেষে দেখা যাচ্ছে 6,175 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা লাভ হচ্ছে তোমাকে বের করতে বলেছে। তাহলে তোমাকে এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন এরকম মাস বা এরকম ধরনের কিছু দেওয়া থাকবে, তখন তোমাকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হবে, সব সময় 6,175 টাকা এটা কিন্তু পুরো 1 বছর শেষে লাভ হয়েছে। কিন্তু 1 বছরে তো সবার টাকা সমান নেই, 1 বছরে সবার টাকা কিন্তু ঠিকঠাক মতন ঢালেনি। ঠিক আছে, কেউ একবার মাঝখানে আরো ঢেলেছে, কেউ আবার টাকা তুলে নিয়েছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় কি করতে হয়, 1 মাসের লাভের পরিমাণটা বের করতে হয়। ঠিক আছে, 1 মাসের লাভের পরিমাণটা বের করে দিতে হয়, তাহলে অ্যান্সার পেয়ে যাবে কে কত টাকা লাভ করছে। ঠিক আছে, 1 মাসে লাভের পরিমাণ বের করে নিতে হয়। ঠিক আছে, কত লভ্যাংশ পাচ্ছে, তার জন্য আমরা কি করতে হবে, প্রথমে তো আমাকে যেটা যেটা দিয়েছে সেটা লিখি। রাহুলের মূলধন 30,000 টাকা খেলেছে কতদিনের জন্য। তাহলে প্রথমে দেখো রাহুল লিখছি, যে রাহুলের মূলধন 3,000 টাকা, 3,000 টাকা। ঠিক আছে, খাটে 3,000 টাকা খাটে কতদিনের জন্য, 6 মাসের জন্য। 6 মাসের জন্য, এবং 6 মাসের জন্য কাটে 3,000 টাকা, এবং 3,000 প্লাস কত টাকা আছে, কত টাকা ঢেলেছে, 4,000 টাকা। 4,000 অর্থাৎ 7,000 টাকা, 4 আর 3 7, 7,000 টাকা খাটে, 7,000 টাকা খাটে ক মাস, কত আর বাকি 6 মাস, 7,000 টাকা কাটে 6 মাস, খাটে 6 মাস। ঠিক আছে, তাহলে 1 মাসের মূলধন কত হচ্ছে, দুজনে একসাথে লিখে দিচ্ছি, দুজনে একটা লিখি। প্রকাশের মূলধন কত টাকা ঢেলেছিল প্রকাশ, 5,000 টাকা। ঠিক আছে, তাহলে 5,000 টাকা, প্রথমে যে 5,000 টাকা ঢেলেছিল সেই টাকাটা খাটছে কতদিন, 5,000 টাকা খাটে 6 মাস, 5,000 টাকা খাটে 6 মাস, এবং তারপরে কি বলেছে, 1,000 টাকা সে তুলে নিয়েছে, মানে বিয়োগ 1,000, মানে 4,000 টাকা। 1,000 টাকা তুলেছিল তো, হ্যাঁ 1,000 টাকা। ঠিক আছে, এত টাকা খাটে বাকি 6 মাস, তাহলে খাটে 6 মাস, তাই তো। এবার আমি বলে দিলাম যে এটা কি হয়েছে, তারা বছরে খাটে। তাহলে সবসময় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 1 মাসের মূলধনের পরিমাণ, মানে 1 মাসে কত টাকা মূলধন ঢেলেছে,
এটা তোমাকে বের করে নিতে হবে, 1 মাসের মূলধনের পরিমাণ। ঠিক আছে, তাহলে 1 মাসের মূলধন মানে ধরো এটা তো পুরো বছরের জন্য, বছরের সময় পুরো একই টাকাটা ধরেনি, কোনো সময় 6,000 চলেছে 6 মাস, 3,000 চলেছে 6 মাস অবধি, আবার 7,000 চলেছে এত অবধি, ওরকমভাবে না করে 1 বছরের কত টাকা হয়েছে তোমাকে বলে দিয়েছে, 1 বছরে কত টাকা লাভ হয়েছে তোমাকে বলে দিয়েছে। তাহলে ঠিকঠাক মতন তো লভ্যাংশ বলা যাবে না, তখন তোমাকে এই ধরনের অঙ্ক কি করে নিতে হবে, 1 মাসের তোমার মূলধন বের করে 1 মাসের লাভের পরিমাণ বের করে নিতে হবে। তাহলে লিখি যে 1 মাসের মূলধন হবে রাহুলের, 1 মাসের মূলধন হবে রাহুলের, ঠিক আছে, রাহুলের 1 মাসের মূলধন হবে, 1 মাসের মূলধন কত হচ্ছে, কিভাবে করবে, 3,000 টাকা, প্রথম 3,000 টাকা খাটে হচ্ছে 6 মাস, ইন্টু দ্য প্লাস 7,000 টাকা খাটে হচ্ছে কত মাস, বাকি 6 মাস। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে, 6 আর 3 3 6 18,000 টাকা প্লাস 6 7 42,000 টাকা। তাহলে আমি এখানটা লিখে দিলাম কত হচ্ছে টোটাল হচ্ছে 60,000 টাকা। ঠিক আছে, আবার কি আছে, প্রকাশের, প্রকাশের 1 মাসের মূলধন হবে 5,000 গুণ 6 যোগ তোমার কত, তারপরে 4,000 গুণ 6, 5 6 30,000 প্লাস 4 6 24,000, টোটাল হচ্ছে 54,000 টাকা। ব্যাস, এবার প্রথম একদম সহজ অঙ্ক। ঠিক আছে, এবার দুজনের মূলধন অনুপাত বের করে, এই যে মূলধন পেয়ে গেলাম 1 মাসের, এইবার এই 1 মাসের মূলধনের অনুপাত বের করে নেবো, বের করে লভ্যাংশ বের করতে পারবো। তাহলে লিখি রাহুল ও প্রকাশের মূলধনের অনুপাত, রাহুল ও প্রকাশের মূলধনের রাহুল ও প্রকাশের মূলধনের অনুপাত, আমি পাশাপাশি করছি, তোমরা কিন্তু নিচে নিচে করো, এখানে জায়গা ধরবে না তো, তাই জন্য 60,000 ইস্টু 54,000, কাটাকুটি যদি করে দেখো, কাটাকুটি যদি করো 3টে শূন্য দেখো, 3টে শূন্য কেটে যাচ্ছে, আর 54 এটাকে কত দিকে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 30, 6 দিয়ে, 6 10 60 আর 6 9 54, ঠিক আছে, 10:9 হচ্ছে। ঠিক আছে, পেয়ে গেলাম। এবার তাহলে রাহুলের লভ্যাংশের পরিমাণ, তাহলে দুজনের লভ্যাংশের পরিমাণ বের করি, তাহলে রাহুলের লভ্যাংশের পরিমাণ, রাহুলের লভ্যাংশের পরিমাণ কত হচ্ছে, টোটাল ছিল কত, 6,175 ইন্টু 10, নিচে কি হয়, দুজনের যোগফল হয়, মানে 19 হয়, তাই তো, কত টাকা আছে, 6,175, তো 6,175। ঠিক আছে, এবার কাটাকুটি করো, 19 দিয়ে আমি এটাকে ভাগ করি, কত, 6,175, 19 দিয়ে যদি আমি ভাগ করি 3 দিয়ে, ঠিক আছে, 3 নং 27, 3 একে 3 4 5 57, তারপর 7 কত দিলে 11, 4 দিলে হাতে রইলে 1, আছে না 47, এটা নিশ্চয়ই 2 দিয়ে যাবে, 19 দুগুণে 38, 8 কত দিলে 17 হয়, 9 দিলে হাতে রইল 1, 4 হচ্ছে না, 9 দিয়ে 5 দিয়ে যাচ্ছে, তাহলে 325, তাহলে 325 হলো, তাহলে 325, 300 কাটাকুটি করে কত হলো, 325, তাহলে গুণ করলে কত হয়, 3,250 টাকা বেরিয়ে গেল কিন্তু। ঠিক আছে, নেক্সট, তারপরে কি আছে, সুতরাং তারপর কি নামটা জানো, প্রকাশের
লভ্যাংশের পরিমাণ কত হচ্ছে, প্রকাশের লভ্যাংশের পরিমাণ একই 6175 ইন্টু প্রকাশ কত 9, নিচে কি হয় নিজের দুজনের যোগফল কত হয় 19, কাটাকুটি করলে 3 2 5, গুণ করি 9 দিয়ে গুণ করি, 9 দিয়ে 9 তো 9 দিয়ে গুণ করে 5 নং 45, 9 দুগুণ 18 19 20 21 22, 22-এর 2 হাতে রইল 2, 9 3 নং 27 28 29, 2925 টাকা, 2925 টাকা ব্যাস বেরিয়ে গেল লভ্যাংশে। মানে যখনই তোমাকে এই মাসে ঢালছে আবার তুলছে, যখন এরকম ধরনের কিছু বলে দেবে তখন বছরের শেষে না, তখন এক মাসের মূলধন মানে এক মাসের লাভ্যাংশ মানে মূলধনটা বের করে নেবে, ঠিক আছে, এক মাসের পরিমাণ মানে এক মাস হিসাব মতন কত হচ্ছে এরকম ভাবে বের করে নিয়ে তারপর এবার যেমন অনুপাতটা পেয়ে যাবো, মানে অনুপাতটা হয়ে গেল, এই যে অনুপাতটা মেন আমার দরকার, অনুপাতটা পেয়ে গেলে ব্যাস বাকিটা আমি করে দিতে পারবো। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো 53 পেজের যে তোমার যে 5 দাগের যে অঙ্কগুলো, অর্থাৎ 5 দাগের যে পাটিগণিতের দুটো অঙ্ক থাকে 5 নম্বরে, সেটা আমি তোমাদের করাচ্ছি। কি বলেছে দেখো প্রথমের অঙ্কটা, অলোকবাবু একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 1000 টাকা করে জমা রাখেন। ব্যাংক বার্ষিক সরল সুদের হারে 5%, সুদের হার 5% হলে অলোকবাবু 6 মাস পর সুদে আসলে কত টাকা পাবেন, অর্থাৎ সুদ আর আসলে কত টাকা পাবেন। কি বলেছে ভালো করে মন দিয়ে শোনো। বলছে অলোকবাবু প্রত্যেক মাসের প্রথম দিনে গিয়ে তারা ব্যাংকেই কথা বলছে, একটা জায়গায় সে জমা রাখে, একটা সঞ্চয় কিসে মাসিক সঞ্চয় প্রকল্পের মানে মাসে মাসে জমা রাখে এরকম একটা জায়গা, ধরো ব্যাংকেই ধরো। অলোকবাবু প্রত্যেক মাসে গিয়ে ব্যাংকে একদম 1 তারিখে গিয়ে সে কি করতে গেছে 1000 টাকা করে জমা রাখে প্রত্যেক মাসে, ঠিক আছে। মানে ধরো প্রথম মাসে জানুয়ারি মাসে প্রথম দিনে 1000 টাকা রেখেছে, আবার ফেব্রুয়ারি মাসেতে গিয়ে আরো 1000 টাকা রাখছে, আবার মার্চে গিয়ে আবার প্রথম দিনে গিয়ে 1000 টাকা রাখছে, এরকম করে 6 মাস অবধি সে টাকা রেখেছে। তাহলে বলছে তাহলে 6 মাস টাকা রাখার পর সে তার সুদ আর আসল মিলিয়ে টোটাল কত টাকা হলো তোমাকে বের করতে বলো। একদম ঠান্ডা মাথায় ভাবনা দিয়ে ভাবো। তার মানেটা কি, তুমি যদি ভাবো যে প্রথম যখন জানুয়ারি মাসে যে 1000 টাকাটা দিলে, এই যে 1000 টাকাটা, এই 1000 টাকাটা কত দিনে সুদ পাবে? এই 1000 টাকাটায়, এই 1000 টাকাটায় তুমি সুদ পাচ্ছ 6 মাসে, হ্যাঁ কি না? এই 1000 টাকাটায় তুমি ক মাসে সুদ পাচ্ছ? 6 মাসে, ঠিক আছে। তারপরে আবার যে ফেব্রুয়ারি মাসে যে 1000 টাকাটা ঢাললে, এটা তুমি ক মাসে সুদ পাচ্ছ? 6 মাসের মধ্যে, কিন্তু 6 মাস কি সুদ পাচ্ছ? না, 5 মাসের সুদ পাচ্ছ। ওই দ্বিতীয় যে 1000 টাকাটা, তৃতীয় যে 1000 টাকা, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখে তুমি ধরো আরো 1000 টাকা ঢাললে, মানে ব্যাংকে জমা রাখলে, তাহলে ওটা তুমি কতদিনের সুদ পাচ্ছ? টোটাল 6 মাসের মধ্যেই কিন্তু সমস্ত ঘটনা, তাহলে ওটা তুমি সুদ পাচ্ছ মাত্র 4 মাসের, কারণ 6 মাসের মধ্যে তার 4 মাস পড়ে আছে, ঠিক আছে। এপ্রিল মাসে গিয়ে তুমি টাকা মানে আবার টাকা ঢাললে, মানে 1000 টাকা জমা দিলে, ওটা ক মাসের টাকা পাচ্ছ? 3 মাসের, তাই তো। ওটা 3 মাস খাটছে তোমার, মানে ব্যাংকে কতদিন? 3 মাস থাকছে। তাহলে এরকম করতে করতে লাস্ট যে টাকাটা ফেলছো, অর্থাৎ লাস্ট মাসের, ঠিক আছে, ধরো জুন মাসের, কারণ জুন মাসের মধ্যে তোমার হিসাব শেষ, জুন মাসের 1 তারিখে যে টাকাটা ফেলছো সেটা কতদিনের জন্য খাটছে? সেই 1000 টাকাটা কতদিনের জন্য খাটছে? 1 মাসের জন্য তোমার ব্যাংকে থাকছে, ঠিক আছে। তাহলে তোমাকে কি করতে হবে, একদম প্রথম থেকে, মানে প্রথম যে টাকাটা ঢাললে সেটা ক মাসের জন্য ব্যাংকে থাকছে, দ্বিতীয় যে টাকাটা সেটা ক মাসের জন্য ব্যাংকে থাকছে, তৃতীয় যে এরকমভাবে কতদিন থাকছে এবং তার সুদ আলাদা আলাদা করে বের করে নিতে হবে, দিয়ে টোটালটা যোগ করে দিতে হবে। একদম সহজভাবে বললাম কিন্তু তোমাদেরকে আমি। তাহলে আমি করি যে, তাহলে লিখি কি যেন, অলোকবাবু প্রথম, দ্বিতীয়, তৃতীয় মাসের টাকা ঢালছে, ঠিক আছে। টাকা তাহলে লিখি আমি অলোকবাবু তাহলে দেখো কি বলেছে, অলোকবাবু প্রথম যে মাসের টাকা, অর্থাৎ প্রথম মাসের টাকা, ধরো প্রথম, আমি লিখছি পরপর, প্রথম কমা দ্বিতীয়, ঠিক আছে, কমা তৃতীয়, আমি আর লিখছি না, ডট ডট ডট, ঠিক আছে, এরকম যত মাসের বলেছে না, 6 মাস বলেছে, দিয়ে তাহলে দেখো প্রথম মাসের টাকা শেষ মাসের কি বলেছে দেখো, শেষ মাসের, ভালো করে এখানে দেখো কি বলেছে, যে শেষ মাসের টাকা, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং শেষ মাসের টাকা, শেষ মাসের মানে 6 মাসের, 6 নম্বর মাস। দেখো প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, শেষ মাস মানে 6 মাস বললে 6 মাস, 7 মাস বললে 7 মাস, 8 মাস বললে 8 মাস। এই শেষ মাসের টাকা যথাক্রমে কতদিন জমা রাখছো দেখো, তাহলে প্রথম মাসের টাকা, দ্বিতীয় মাসের টাকা, তৃতীয় মাসের টাকা ও শেষ মাসের টাকা যথাক্রমে প্রথম মাসের টাকা কতদিনে? 6 মাসে,
ঠিক আছে, তারপরটা কত, দ্বিতীয় মাসের টাকাটা কত, 5 মাসে, তাই তো। তারপরটা কত, তৃতীয় মাসের টাকাটা কত, 4 মাসে, তাই তো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে প্রথমের টাকা 6 মাস খাটছে, মানে এই প্রথম মাসের টাকাটা কতদিন খাটবে, প্রথম মাসের 1000 টাকাটা কতদিন খাটবে, 6 মাস। দ্বিতীয় মাসের 1000 টাকাটা কতদিন খাটবে, 5 মাস। তৃতীয় মাসের 1000 টাকাটা কতদিন খাটবে, 4 মাস। তাহলে এরকম খাটতে খাটতে এত মাসে জমা করেন, তাই তো, এত মাসে জমা করেন, এত মাসের জন্য জমা করেন, ডট ডট করে। চার মাসের ডট ডট, এবং কত মাসের হবে, 1 মাসের। ঠিক আছে, এরকম 5 মানে বলছে যে প্রথম মাসের টাকা 1000 টাকাটা 6 মাস জন্য জমা রেখেছি। দ্বিতীয় মাসের টাকাটা কতদিনের জন্য জমা রাখছি, 5 মাসের জন্য। তৃতীয় মাসেরটা কতদিনের জন্য, 4 মাসের জন্য। এরকম করতে করতে শেষ যে মাসে ডট ডট দিলাম, আর তৃতীয় চতুর্থ তুলি, তোমরা লিখতে পারো, অনেকটা সময় লাগবে, দরকার নেই, ডট ডট দিলে অসুবিধা নেই। 1 মাসের জন্য জমা করেন, দেখো ভালো করে দেখো, ভালো করে ব্যাপারটাকে বোঝো। তাহলে কি বলছে অলোকবাবু, প্রথম মাসের যে টাকাটা অর্থাৎ 1000 টাকাটা সে কতদিন জমা রাখছেন, 6 মাস। দ্বিতীয় যে 1000 টাকাটা জমা দিচ্ছেন দ্বিতীয় মাসে, সেটা কতদিনের জন্য খাটছে তোমার, মানে কতদিনের জন্য জমা রাখছেন, 5 মাসের জন্য। তৃতীয়টা 4 মাসের জন্য, তাই তো। এরকম করতে করতে শেষ মাসের যেটা হচ্ছে, একদম করতে করতে শেষ মাসেরটা 1 মাসের জন্য জমা, লাস্টে যে টাকাটা জমা সেটা 1 মাসের জন্য খাটছে। তাহলে তার 1 বছরের মোট সুদ কত হচ্ছে দেখো। সুতরাং ভালো করে বোঝো এই জায়গাটা, 1 বছরের মোট সুদ, ব্যাপারটাকে ভালো করে বোঝো। মোট সুদ, ঠান্ডা মাথায় ব্যাপারটাকে বোঝো। তাহলে দেখো প্রথম 1000 টাকা, ভালো করে দেখো, প্রথম 1000 টাকাটাকে নিয়ে আমি ভাবি। প্রথমে যে 1000 টাকাটা কতদিনের জন্য খাচ্ছে, 6 মাসের জন্য। অর্থাৎ ফর্মুলা কি, পি আর টি ডিভাইডেড বাই 100, পি আর দেওয়া আছে কত এখানে, 5 মাস। ব্যাপারটাকে বোঝো, প্রথম মাসের টাকা কত দিনের জন্য খাটছে, 6 মাসের জন্য খাটছে, তাই তো। তার মানে কি 6 মাসের আমরা কি করি, 6/12, বছর মানে কত, 6/12, তাহলে 100। ঠিক আছে, চলো প্লাস দ্বিতীয় যে মাসের টাকা, ফের দ্বিতীয় মাস 1000, ব্যাপারটাকে বোঝো, 5%, ওটা কতদিনের জন্য খাটছে, 5 মাসের জন্য। তাহলে কত হবে, 5/12, কারণ মাসেরটা বের করতে 12 দিয়ে ভাগ করতে, ডিভাইডেড বাই 100। ঠিক আছে, ডট ডট ডট, আমি আর দিচ্ছি না, তৃতীয় চতুর্থ আর দিচ্ছি না, দুটোই দিলাম। দিয়ে একদম শেষ মাসের টাকা, টাকাটা আমি হিসাব করছি। একদম শেষ মাসের যে টাকাটা, অর্থাৎ 5%, একদম শেষ মাস। ঠিক আছে, একদম শেষ মাস মানে আমি তোমাকে কি বললাম, জুন মাসে তোমার টাকা উঠবে। তাহলে জানুয়ারিতে ফেলেছো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই যে জুন মাসের যে 1 তারিখে যে টাকাটা ফেলছো, এটা কত দিনের জন্য কাটছে, 1 মাসের জন্য কাটছে। তাহলে 1/12 পার্সেন্টেজ দিচ্ছি কেন, দাদা 1/12, তাহলে ডিভাইডেড বাই 100, এই ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, দেখো তাহলে সুদগুলোকে আমি প্রত্যেকটা সুদ, প্রথম যে 1000 টাকাটা আমি ঢেলেছি সেটা কাটছে 6 মাসের জন্য। দ্বিতীয় মাসে যে টাকাটা ঢেলেছি সেটা কাটছে 5 মাসের জন্য সুদ পাবো। তৃতীয় যে 1000 টাকাটা ঢেলেছি সেটা পাবো 4 মাসের জন্য। এরকম করতে 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 লাস্ট যে মাসেটা ঢালছি সেটা কত দিনের জন্য, 1 মাসের জন্য। ব্যাস, এবার অঙ্কটা সহজ হয়ে গেল। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো কি কি কমন যাচ্ছে। দেখো উপর দিক থেকে আমি প্রথমে কমন নিলাম, দেখো 1000, আর কি যাচ্ছে দেখো কমন, ভালো করে দেখো 5 কমন যাচ্ছে। আর কি কমন যাচ্ছে দেখো, নিচের 12টা কমন যাচ্ছে, 1/12। আর কি কমন যাচ্ছে, একদম নিচে সবকটা 100 কমন যাচ্ছে। ঠিক আছে, পরে কি রইলো, এখানে পরে রইলো দেখো 6, বাকি তো সব নিয়ে নিচ্ছে। এখানে পরে রইলো সাথে উপরের 5টা। ঠিক আছে, আমি আর দিচ্ছি না, ডট 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 ডট, আমি আর দিচ্ছি না, তুমি দিলেও দিতে পারো, বাকি দিলে আমি দিচ্ছি। ধরো পরেরটা ধরো 4 মাস পরে থাকবে, তারপরটা 3 মাস পরে থাকবে, তারপরটা লাস্টেরটা কতদিন পরে থাকছে, 1 মাস, এত টাকা। ঠিক আছে, তাহলে কাটাকুটি করে এখানে ছোট করে নাও, 0 0 0 0। ঠিক আছে, এখানে পড়ে থাকছে 10 গুণ 5 গুণ 1/12। এখান থেকে কত বেরাচ্ছে ভালো করে দেখো। তাহলে 6 আর 5 11, 11 আর 4 15, 15 16 17 18, আর 1 19, 6 মাস তো, 6 5 4 3, ওহো 2 প্লাস 1, তাহলে 6 5 11 আর 4 15, 15 15 আর 3 18, 18 18 20, আর 1 21, এটা দাঁড়াচ্ছে কত, 21। ঠিক আছে, কাটাকুটি করো, 3 দিয়ে 3 4 12, 3 7 21,
আচ্ছা 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে দাঁড়াচ্ছে কত? 5 5 25 আর 7 গুণ করলে 175 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, 175 ডিভাইডেড বাই 2। এটাকে যদি ভাগ করো কত দাঁড়াচ্ছে দেখো, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, এত টাকা। তাহলে দেখো এই যে টাকাগুলো তুমি ঢালছো, ঢালার পর বছরের মানে 6 মাস পর শেষে তুমি সুদ পাচ্ছ কত টাকা? 87 টাকা 50 পয়সা তুমি সুদ পাচ্ছ। তাহলে তোমার সুদ আর আসল মিলিয়ে টোটাল কত হলো? সুদ আসল কত হলো? তাহলে সুদ আর আসল কত টাকা হলো? সুদ আর আসল মিলিয়ে কত টাকা হলো? দেখো তুমি কত টাকা ঢেলেছো, ভালো করে দাও। 1000 টাকা ঢেলেছো, ঢেলে তুমি কত টাকা ঢেলেছো, কবার টাকা ঢেলেছো? দেখো 1000 টাকা তুমি 5 বার ঢেলে, টোটাল তুমি কত টাকা ঢেলেছো? দেখো হিসাব করে দেখো, 1000কে যোগ করলে 1000, প্রথম বছরে 1000, দ্বিতীয় মাসে 1000 ঢেলেছো মানে 2000, তৃতীয় মাসে 1000 ঢেলেছো মানে 3000, চতুর্থ মাসে 1000 ঢেলেছো মানে 4000, পঞ্চম মাসে 1000 ঢেলেছো মানে 5000, ষষ্ঠ মাসে মানে ষষ্ঠ মাসে তুমি 1000 টাকা দামে 6000, তাই তো? তার বারবার যোগ করে না করে আমরা কি বলি সেটাকে গুণ পদ্ধতি, অর্থাৎ 6। এটা হলো আসল, প্লাস তার সঙ্গে 87 টাকা 50 পয়সা যোগ করে দিলাম। তাহলে টোটাল কত বেরোলো? 6000 প্লাস 87 টাকা 50 পয়সা। তাহলে দাঁড়ালো কত দেখো? 6087 টাকা 50, এত টাকা। তাহলে এত টাকা কিন্তু দাঁড়ালো, কত টাকা দাঁড়ালো না? 6087 টাকা দাঁড়ালো। কি বললাম বুঝতে পারছি? একটু ভালো করে অঙ্কটা বুঝে নেবে, খুব একটা কঠিন কিন্তু নয়। তাহলে তুলে নাও। তো এরপর তোমাদের যেটা করাবো সেটা হলো 2 এর অঙ্কটা। কি বলেছে দেখো, কোনো একটি মেশিনের মূল্য প্রত্যেক বছর মানে প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হতে থাকে, মানে মেশিনের একটা মূল্য, ধরো মেশিনের একটা 10,000 টাকা দিয়ে কিনেছে, প্রতি বছর 10% করে কমতে থাকে, ভ্যালু কমছে। বর্তমান মূল্য এখন এসে দাঁড়িয়েছে কত? 43,740 টাকা। তাহলে 3 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? যখন তোমাদেরকে আমি এই চ্যাপ্টারটা করেছিলাম, এটা 6.2 এর অঙ্ক, তোমাদের যখন আমি অঙ্কটা করেছিলাম তখন তোমাদেরকে বলে দিয়েছিলাম যদি মানে সবসময় আমরা কি জানি, আমরা বর্তমান সময়ে যা কিছু দেবে ভবিষ্যতে কি হবে আমরা সেটা বের করতে পারবো। ঠিক আছে, আমরা ধরো এখন আমার কোচিংয়ে ধরো 10 জন আছে, ভবিষ্যতে কতজন আছে আমি সেটা বের করতে পারবো। কিন্তু পিছনে যদি থাকে, পিছন দিক থেকে সামনের দিকে মানে ধরো এখন কত আছে বলেছে তোমাকে, পিছন মানে অতীতে কত আছে আমি বের করতে পারবো না। ঠিক আছে, তার জন্য আমাকে কি করে নিতে হবে? পিছনের যে মানে ধরে নেবো যে পিছনে আগেকার দিনে ছিল হচ্ছে এক্স টাকা, এটা তোমাকে ধরে নিতে হবে, মানে সরি এক্স জন ছিল। আমি কি বললাম ভালো করে মন দিয়ে শোনো, যদি বুঝতে না পারো, কারণ বুঝতে গেলে তো একটা অঙ্কের মাধ্যমে বোঝানো সম্ভব না। তোমরা যদি আমি 6.2 এর আমার চ্যানেলে গিয়ে দেখবে 6.2 এর অঙ্ক করেছি, সেখান থেকে তোমরা সেটা দেখে নেবে। তো মোটামুটি ভাবে আমি চেষ্টা করছি তোমাদের বোঝানো। কি বললাম যে যখন এই ধরনের অঙ্ক দেবে, আমরা জানি এই ধরনের অঙ্কের কোন সূত্রটা, সমূল চক্রবৃদ্ধির যে সূত্রটা, সেই সূত্রটা এখানে সাধারণত ব্যবহার হয়ে থাকে। ওই একই টাইপেরই এখানেও সেই সূত্র ব্যবহার করতে হবে। শুধু যদি মানে বৃদ্ধি পায় তাহলে হবে 1 প্লাস আর বাই 100, আর যদি কমে তাহলে 1 মাইনাস আর বাই 100। ঠিক আছে, ব্যাস এটাই খালি ব্যাপারটা। বাড়লে প্লাস হবে, কমলে মাইনাস হবে। আর কি নিয়ম কি বলে দিয়েছিলাম তোমাদের এখানে, মানে এইখানে নিয়ম কি ছিল বললাম, বললাম যে বাড়লে পি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100, মানে বলে দিই আমি তাহলে কি ছিল মনে করে দেখো, পি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100 যদি বাড়ে ইন্টু এন, একই ফর্মুলা, কিছু পার্থক্য নেই। কিন্তু যদি কমে পি 1 মাইনাস আর বাই 100, খালি এইটা মনে রাখতে হবে, ফর্মুলাটা শুধু এইটা চেঞ্জ হয়। ঠিক আছে, আচ্ছা আর কি হয়, আর খেয়াল রাখবে আমি তোমাদের এক্ষুনি যেমন বললাম যে বর্তমানেরটা যদি তোমাকে দিয়ে দেয় ভবিষ্যতেরটা তুমি বের করা যায়। ঠিক আছে, কিন্তু মানে বর্তমানে যদি 10 জন থাকে ভবিষ্যতে কতজন আছে এই 10 জন দিয়ে আমি বের করে দিতে পারবো। কিন্তু বর্তমানে 10 জন আছে, পিছনে কজন ছিল মানে অতীতে কজন ছিল সেটা বের করতে গেলে কি করতে হবে আমাকে, সেটা আমার বের করা মুশকিল হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, অতীত থেকে বর্তমানে আসতে হবে, মানে সামনের দিকে যেতে পারবো এই অঙ্কগুলোর ক্ষেত্রে, পিছন দিকে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে এই অঙ্কের ফর্মুলাগুলো মনে করে বলে দেখো কি বলেছে। দেখো এখানে বলেছে 3 বছর আগে মেশিনটার মূল্য কত চেয়েছে। তাহলে ধরে নাও, ধরি 3 বছর আগে মেশিনের মূল্য, ধরি 3 বছর আগে, ধরি 3 বছর আগে মেশিনের মূল্য ছিল এক্স টাকা। ঠিক আছে, তাহলে 3 বছর আগে ছিল, তাহলে বর্তমান কি চেয়েছে, হ্যাঁ তাহলে বর্তমানে মেশিনের মূল্য
মেশিনের মূল্য আরামসে বের করতে পারো। ফর্মুলা কি ছিল? P1 হ্রাস পেয়েছে, দিনের পর দিন কমছে, তাহলে মাইনাসে হবে কিন্তু R বাই 100n। তাহলে P মানে আমি x ধরেছিলাম 1 মাইনাস R মানে কত দিয়েছে এখানে? হ্রাসপ্রাপ্ত হয় কত? 10 করে, 10 বাই 100 এবং কতদিন? 3 বছর আগে, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কত দেখো? x এটা হবে 100, কমেছে, তাহলে 90 বাই 100 ইন্টু 3, তাহলে দাঁড়াচ্ছে কত? x ইন্টু 90 বাই 100 ইন্টু 90 বাই 100 ইন্টু 90 বাই 100। এখানে শুধু শূন্যগুলো কাটা, আর কিছু কাটা, 0 0 কাটা, 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে এত টাকা। তাহলে দেখো এইভাবেই বেরিয়েছে, কিন্তু এক্স হিসাবে কিন্তু বেরিয়েছে। যখনই অঙ্কের মধ্যে কোনো কিছু আমরা ধরে নেবো এক্স, তাহলে নিশ্চয়ই একটা কিছু উত্তর দেওয়া থাকবে। তাহলে এই উত্তরটাই তো দেওয়া আছে, বর্তমান মেশিনের মূল্য তো দেওয়াই আছে বইতে, তাহলে আমি তার সাথে শর্তানুসারে করে দেবো। তাহলে লিখি শর্তানুসারে, শর্তানুসারে শূন্য ছাড়া আর কিছু করে না, শূন্য বলেই কাটলাম, নাহলে কাটবে না কিন্তু শর্তানুসারে, না হলে কাটার কোনো দরকার নেই, একেবারে লাস্টে কাটবে। তাহলে এক্স আমার অনুযায়ী এইটা 9 বাই 10 ইন্টু 9 বাই 10 ইন্টু 9 বাই 10 ইজিক্যাল টু, ওরা কত দিয়েছে দেখি, ওরা দিয়েছে 43,740, 43,740। তাহলে এক্সটাকে বাঁ দিকে রাখি, এগুলো সব দিক চলে যাবে, 43,740 ইন্টু 10 বাই 9, পাল্টে যাবে এগুলো সব দিকে গেলে, 10 বাই 9 গুণ 10 বাই 9, কাটো এবার 9 দিয়ে কাটো, 9 দিয়ে 4 নং 36, তাহলে দাঁড়াচ্ছে কত? 37, 38, 40, 41, 42, 43, 7, 8 নং 72, 73, 74, 75, 76, 5, 6 নং 54, 0, ফের 9 দিয়ে, 5 নং 45, 4 নং 36, ফের 9 দিয়ে, 6 নং 54 আর 0, তাহলে দাঁড়ালো কত দেখো? এক্স ইকুয়াল টু দাঁড়ালো কত? 60 আর 1 2 3টে 0, 1 2 3টে 0, ঠিক আছে? তাহলে দাঁড়ালো কত? মেশিনের মূল্য দাঁড়ালো, তাহলে সুতরাং মেশিনের মূল্য 3 বছর আগে, সুতরাং 3 বছর আগে, 3 বছর আগে, 3 বছর আগে মেশিনের মূল্য, মেশিনের 3 বছর আগে মেশিনের মূল্য তাহলে কত দাঁড়ালো? 3 বছর মেশিনের আগে মূল্য দাঁড়ালো দেখো 60,000 টাকা। তাহলে 3 বছর আগে মেশিনের মূল্য কত দাঁড়ালো দেখো? 60,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল যে মানে শুরু করলাম হচ্ছে তোমার পাটিগণিতের যে বড় প্রশ্নগুলো, অর্থাৎ তোমাদের যে এবিটি টেস্ট পরে যে অঙ্কের 5 নম্বর দাগের যে পাটিগণিতের যে বড় প্রশ্নগুলো থাকে অর্থাৎ 5 নম্বরের, সেগুলো আমি দুটো করে অঙ্ক থাকে সেগুলো আমি করালাম। দুটো পেজ আমি টোটাল করলাম, একটা হলো 18 পেজ আর একটা হলো 53 পেজ, ঠিক আছে? তো এই দুটো পেজের টোটাল 4টে অঙ্ক আমি তোমাদের করালাম। তো এই 4টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।